আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফিজিক্স 1 বইয়ের চ্যাপ্টার 6 গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে কী কী লাগবে তো চলো প্রথমে দেখে নেই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষীয় সূত্রটি কী এটা ব্যাখ্যা করতে হবে। নিউটনের মহাকর্ষীয় সূত্র হচ্ছে ব্যাখ্যার থেকেই পরবর্তী সব প্রমাণ আমরা টানবো। তো চলো এই সূত্রটাকে দেখে নেই। মহাকর্ষ সম্পর্কে নিউটন হচ্ছে একটা স্টেটমেন্ট দিছে, সেখানে মূলত সে চারটা লাইন বলছে, চারটা স্টেটমেন্ট দিছে মহাকর্ষ একটা বস্তুর প্রতি আর একটা বস্তুর আকর্ষণ সম্পর্কে। আচ্ছা, আমরা ধরে নিই হচ্ছে একটা বস্তু যেটার ভর হচ্ছে m1, একটা বস্তু হচ্ছে দুইটার ভর হচ্ছে m2, একটা বস্তু একটু ছোট একটা বস্তু একটু বড়, এবং তাদের ভিতরে d পরিমাণ ডিস্টেন্স আছে, অর্থাৎ দূরত্বের মান হচ্ছে d। ঠিক আছে, এখন নিউটন যেটা বলতেছে সেটা হচ্ছে m1 এবং m2 বস্তু একে অপরকে নিজের দিকে টানবে। এই যে টানবে এটাই হচ্ছে মহাকর্ষীয় সূত্র, যে টানতেছে এখন কী পরিমাণ ব্যাগে টানবে এই হচ্ছে তার উপরে সে চারটা স্টেটমেন্ট দিছে। তো প্রথম স্টেটমেন্ট দিছে হচ্ছে কি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই যে টানটা প্রত্যেকটা বস্তুকে যে টানে এটা হচ্ছে কেন্দ্র থেকে টানে, অর্থাৎ এই বস্তুটার কেন্দ্র থেকে এরে টানবে, আবার এই বস্তুটা কী করবে এর কেন্দ্র থেকে এরে টানবে। ঠিক আছে, আচ্ছা এটা হলো প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে কি, এই আকর্ষণ বলের মান কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এই যে আকর্ষণ বলটা হবে এটার মানটা হবে দুইটা যে বস্তু যে থাকবে এই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, এটার ভর আর এটার ভর গুণ করলে যা হবে সেটা সমানুপাতিক হবে, অর্থাৎ দুইটা বস্তুর ভরের গুণফল যত বেশি হবে তাদের ভিতরে টান কি তত বেশি হবে, ভরের গুণফল যত ছোট হবে টান কি তত ছোট হবে আর কি। হ্যাঁ, আচ্ছা 3 নাম্বার কি, এই আকর্ষণ বলের মানের কণাদ্বয়ের দূরত্বের বর্গের বস্তু অনুপাতিক। এটার মানে কি, এই যে দুইটা কণা যে একে অপরকে টানবে এই যে টানের মানটা কী হবে, এদের দুজনের ভিতরে দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ দূরত্বের যদি আমরা বর্গ করে উল্টা করে দিই, অর্থাৎ ব্যস্ত অনুপাতিক মানে কি, একটা বাড়লে একটা কমবে। সমানুপাতিক হচ্ছে একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে একটা কমবে। ব্যস্ত অনুপাতিক মানে কি, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ দূরত্বের বর্গ করলে যত মান হবে তার ঠিক তত কমে আসবে। মানে এই যে বর্গের মানটা দূরত্ব, অর্থাৎ সোজা ভাষায় যদি বলি দূরত্ব যত বাড়বে টান তত কী হবে, কম হবে। ঠিক আছে, আচ্ছা চতুর্থ স্টেটমেন্ট কী দিছি, এই আকর্ষণ বল কণাদ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। এই যে আকর্ষণ বলটা যে এটা হচ্ছে অন্য কোনো দিকে কোনো কোণে ক্রিয়া করে না, এটা ক্রিয়া করে কি একটা বস্তুর কেন্দ্র থেকে আর একটা বস্তুর কেন্দ্রের দিকে সরল রেখা টানলে যেই রেখাটা হয় ওই রেখা বরাবর ক্রিয়া করবে। তো এই চারটা স্টেটমেন্ট থেকে দেখো আমরা যদি ম্যাথামেটিক্যালভাবে চিন্তা করি, প্রথম স্টেটমেন্ট আসলে ম্যাথামেটিক্যাল কোনো হচ্ছে রূপ দেওয়া যায় না, কেন্দ্রের দিকে আকর্ষণ করে এটা আসলে কোনো রূপ হয় না, এবং লাস্টের যে স্টেটমেন্টটা হচ্ছে কণাদ্বয়ের সংযোগ রেখা বরাবর কাজ করে, এটাও কোনো ম্যাথামেটিক্যাল রূপ হয় না। বাট এই যে দুইটা স্টেটমেন্ট 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা স্টেটমেন্টের কিন্তু একটা রূপ হয়। প্রথম দ্বিতীয় স্টেটমেন্টটা কী ছিল, এই বলের মান কণাদ্বয়ের ভরের গুণের সমানুপাতিক হবে। তাহলে আমরা মনে করি কি, যেখানে যা আছে তাই লিখলাম, মনে করি m1 এবং m2 ভরবিশিষ্ট দুটি বস্তুকণা পরস্পর থেকে d দূরত্বে F বল দ্বারা আকর্ষণ করে, তবে সূত্র অনুযায়ী লেখা যায়। হ্যাঁ, প্রথম সূত্র, তাহলে হচ্ছে আমরা দ্বিতীয় লাইন অনুযায়ী কি লিখতে পারি, কি বলছে, বলের মান কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ বল আমরা কি নিছি এফ নামে বলে টানতেছে, তাহলে বল সমানুপাতিক অর্থাৎ এফ সমানুপাতিক কি দুইটা কণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 গুণন কি m2। তার মানে আমরা লিখতে পারি কি এফ প্রফেশনাল টু m1 গুণন m2। ঠিক আছে, এবং তৃতীয় স্টেটমেন্টটা কি ছিল, এই যে বলের মানটা কি হবে কণাদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ দূরত্বটা যদি আমরা বর্গ করি তার সাথে ব্যস্ত অনুপাতিক হবে, তাহলে এফ প্রফেশনাল টু আমরা কি লিখতে পারি 1/d²। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করি, এই যে এক নং সমীকরণ, এটা আমরা যদি 1 নং সমীকরণ ধরি, এটা যদি 2 নং সমীকরণ ধরি, এই দুইটা সমীকরণের সাথে একসাথে করে ফেলি, তাহলে এফ সমান সমান কি আসলো m1 ইন্টু m2 ডিভাইডেড বাই d। দেখো একসাথে করা মানে কি, দুইটা হচ্ছে গুণ করা, এই পাশে কি আছে এনেও এফ আছে এনেও এফ আছে, একটা এফ নিলাম, এখানে কি আছে m1 আছে m2 আছে, আর এখানে আছে 1/d আছে, তাহলে m1 ইন্টু m2 ইন্টু 1/d সমান সমান কী হবে, m1 m2 ডিভাইডেড বাই d² হবে না, কারণ কি এই যে এটা উপরের দিকে আছে আর উপরে কত 1 আছে, 1 এর সাথে m1 m2 গুণ করলে কত হবে, m1 m2 হবে, আর নিচে কি d² আছে। ঠিক আছে, একটু তো আশা করি বুঝতেই পারছো। এখন আমরা জানি কি, যে কোনো জিনিস সমানুপাতিক থেকে যখন আমরা সমান সমান দিই, এই সমানুপাতিক উঠাইলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। এখানে হচ্ছে আমরা কি জি নামে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম, এই খুবই সহজ প্রমাণ। তাহলে f সমান সমান কি পেলাম, জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d²। তার মানে একটা বস্তু আর একটা বস্তুতে কি বলে টানবে বলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বস্তু একটা বলে হচ্ছে এই পরিমাণ বল দিয়ে টানবে। সেজন্য প্রথম m1 মানে কি, m1 হচ্ছে একটা বস্তুর ভর, m2 মানে কি আরেকটা বস্তুর ভর, d² মানে কি দুইটা বস্তুর মাঝখানের দূরত্বের বর্গ, আর যেটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকের মান কত 6.67 ইন্টু 10⁻11 এরকম কিছু একটা হবে, 11 বা 30 মানে এক্স্যাক্টলি মনে আসতেছে না, এরকম কিছু একটা হবে আর কি। ঠিক আছে, তাহলে f সমান সমান আমরা কি পাইলাম, এটা একটা প্রমাণ পাইলাম। এটা কিসের প্রমাণ পাইলাম, যে পৃথিবীর যে কোনো দুইটা বস্তু একটা বস্তুকে কত বলে একজনের আরেকজনের দিকে টানে। ঠিক আছে, তো আমরা এই প্রমাণে একটু টাকায় দেখো m1 m2 এর মান যত বড় হবে
টানের মান তত বড় হবে, তাই না? আবার ডি এর মান যত বড় হবে বেশি হবে, টানের মান কি তত কমে যাবে এবং বর্গের সমানুপাতিক হারে কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা প্রমাণ পাইলাম আমরা। এটা একটু মনে রাখো, তাহলে একটা বস্তুর কীভাবে টানতেছে, এই যে পরিমাণ জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার। আচ্ছা, চলো হচ্ছে আমরা নেক্সটে যাই। নেক্সটে যেটা আসবে এটা দেখাইতে বলে, হ্যাঁ দেখাও যে অবিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। প্রশ্ন অনেকভাবে আসতে পারে, এইভাবে একটু ট্রিকি করে এইভাবে দিয়ে দিতে পারে। দেখাও যে অবিকর্ষজ ত্বরণের মার বস্তুর ভরের উপরে নির্ভর করে না, অথবা দেখাও যে কি অবিকর্ষজ ত্বরণ বস্তুর দর নির্ভর নয়। দেখাও যে জি এর মান কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভরশীল, এভাবেও আসতে পারে। মানে মোট কথা হয়েছে হয় এইভাবে আসবে যে অবিকর্ষণ ত্বরণের মান হচ্ছে এম এম ভরের উপর নির্ভর করে না, অথবা এটা ডি এর উপরে বা দূরত্বের উপরে নির্ভর করে। ঠিক আছে, কেন্দ্র থেকে বস্তু দূরত্বের উপরে নির্ভর করে। এখন কথা হচ্ছে অবিকর্ষণ ত্বরণটা কি? অবিকর্ষণ ত্বরণটা হচ্ছে জি, জি মানে কি 9.81, এটা আমরা যেটা জানি। তুমি যদি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দাও, ওই বস্তুটা কিন্তু আস্তে আস্তে ব্যাগ বৃদ্ধি পায়। কী হারে বৃদ্ধি পায় আমরা জানি? 9.81 ms ইনভার্স 1, অর্থাৎ প্রতি সেকেন্ডে হচ্ছে 9.91 মিটার করে ব্যাগ বৃদ্ধি পায়। এই যে কেন ব্যাগ বৃদ্ধি পাচ্ছে, নিশ্চয়ই কেন্দ্রের দিকে টানতেছে। এই যে একটা বস্তু, যে পৃথিবী, আমরা জানি কি অলরেডি একটা শিখে আসছি, পৃথিবীর যে কোনো বস্তুকে মানে মহাবিশ্বের যে কোনো বস্তুকে কী করে, নিজের দিকে টানে। কিন্তু পৃথিবীও তো হচ্ছে নিজের দিকে টানে। এই যে পৃথিবী যে নিজের দিকে কোনো বস্তুটা টানতেছে, কী বেগে টানতেছে, এটাই হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক না, এটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ বা অভিকর্ষীয় ধ্রুবক। হ্যাঁ, আচ্ছা, মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে কিন্তু প্যাচ লাগানো। মহাকর্ষ হয়েছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে টান, আর অভিকর্ষ হয়েছে পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে টান। ঠিক আছে, তো এটা চলো আমরা শুরু করে ফেলি। দেখো এখানে একটা চিত্র আছে, চিত্র হচ্ছে এটা একটু মনে করো পৃথিবীর এটা হচ্ছে ব্যাসার্ধ, ও হচ্ছে কেন্দ্র, এই আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এবং পৃথিবীর সারফেসে ঠিক মনে করো ভূমির উপরে এম ভরের একটা বস্তু আছে, এবং এই টোটাল পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। ঠিক আছে, আরেকবার বলে দিই, এই দেখো মনে করো এখানে একটা বস্তু আছে পৃথিবীর উপরে, এটার বড় হচ্ছে কি ছোটো হাতের এম, এবং পুরা পৃথিবীর বড় হচ্ছে আমরা ধরে নিলাম বড় হাতের এম, এবং পৃথিবীর কেন্দ্রটার আমরা কি ধরে নিলাম, আর ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা মহাকর্ষের সূত্র অনুযায়ী কি জানি, যে কোনো দুইটা বস্তু কী করে, একে অপরকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো কি লেখছে, অভিকর্ষ বলের ক্রিয়ার ফলে পরন্ত কোনো বস্তুর বেগ যে হারে পরিবর্তিত হয়, সেই পরিবর্তনের হারকে কি বলা হয়, অভিকর্ষ ত্বরণ বলা হয়, জি দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমি বললাম জি আসলে কি। আচ্ছা, এখানে ধরছি হচ্ছে যে এখানে যা লেখছে সেটাই ধরছে, পৃথিবীর বড় হচ্ছে বড় হাতের এম, ভূপৃষ্ঠের নিকট থেকে কোনো বস্তুর ভর হচ্ছে এম, পৃথিবী এবং বস্তুটির মধ্যকার দূরত্ব হইতেছে আর, যেহেতু একদম পৃথিবীর পৃষ্ঠেই আছে, তার মানে কি পৃথিবীর ব্যাসার্ধ সমান দূরেই আছে পৃথিবীর কেন্দ্র থেকে, তাই না? আচ্ছা, আর তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী লেখা যায় কি, আমরা এই যে একটু আগে মহাকর্ষ সূত্র অনুযায়ী বললাম না, মহাকর্ষ সূত্র অনুযায়ী বল সমান সমান কি জি ইন্টু প্রথম বস্তুর ভর ইন্টু দ্বিতীয় বস্তুর ভর ডিভাইডেড তাদের মধ্যে দূরত্ব। তাহলে প্রথম জি, তাদের প্রথম বস্তুর ভর কত, পৃথিবীর ভর কত এম ধরছি বড় হাতের এম, দ্বিতীয় বস্তুর ভর কত ধরছি ছোটো হাতের এম, এবং তাদের মধ্যকার দূরত্ব কত ধরছি বলতো আর, তার মানে কি হবে আর স্কোয়ার। ঠিক আছে, এখন আবার নিউটনের আমরা গতি বিষয়ক সূত্র পড়ছি না, এফ ইজিক্যাল টু কী পড়ছি, এম এ পড়ছি না, বলতো এফ ইজিক্যাল টু কি এম এ পড়ছি না, বা এম জি পড়ছি না। এম এ কখন হয়, এম এ যখন বস্তুটা নিচ দিয়ে চলতেছে, বস্তুটা এইভাবে থেকে এভাবে বলেছে। এ আর জি তো একই জিনিস, এ ও তো হইতেছে ত্বরণ, জি হইতেছে ত্বরণ, এ হইতেছে সাধারণ ত্বরণ, আর জি হইতেছে কি অভিকর্ষ ত্বরণ, তাই না? তাহলে এম এ লেখা যায় যে কথা, এম জি লেখে কি একই কথা। তাহলে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি এফ ইজিক্যাল টু এম জি লিখতে পারি। ঠিক আছে, তাইলে এখন এখানে 1 নং এবং 2 সমীকরণ হতে আমরা কি পাই বলো? আচ্ছা, এফ ইজিক্যাল টু কী পাইছিলাম, এম জি পাইছিলাম, আবার এফ সমান সমান এখানে পাইছি কি জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করতে পারি, 2 নং সমীকরণে এই এফ এর মানটা বসাই দিতে পারি না? এটা আসলে এখানে এটাই করছে, 2 নং সমীকরণে কি করছে, এফ এর মানটা বসাইছে। তাহলে এফ সমান সমান আমরা কি পাইছি, এম জি পাইছি, এই যে এম জি রেখে দিলাম, এফ এর জায়গায় কি করলাম, এই যে এটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এম জি সমান সমান আমরা কি লিখতে পারি, এই যে জি ইন্টু এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার। ঠিক আছে, জি ইন্টু এম ইন্টু আর স্কোয়ার। একটু বুঝতে পারছো কীভাবে লিখছি? দেখো এখানে আমরা কি পাইছি, এফ সমান সমান এম জি পাইছি, আবার এফ সমান সমান এটা পাইছি, তাহলে এফ সমান সমান এটাও লেখা যায় এটাও লেখা যায়। তাহলে এই চারটা জিনিসের মান তো সমানই, তাই না? যেহেতু সবগুলো এফ সমান সমানই পাইতেছি, তাহলে আমরা কী করলাম, এফ সমান সমান যে এম জি পাইছিলাম, এম জি ঠিক রাখলাম, আর এফ এর জায়গায় কী করলাম, এই এফ এর জায়গায় কী করলাম, এই এফ এর জায়গায় এইটুক বসাই দিলাম। ঠিক আছে, বসানোর পরে এম জি সমান সমান কী বললাম আমরা, জি ইন্টু এম ইন্টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন দেখো উভয় পক্ষ থেকে এই ছোটো হাতের এম আর এই ছোটো হাতের এম কাটা চলে যায় না?
তাহলে এই এম আর এম কাটা চলে গেল, তাহলে সমান সমান জি সমান সমান কী পেলাম, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই সমীকরণ থেকে একটু খেয়াল করে দেখো, এটা তো আমরা জি এর মান পাইলাম তাই না, এই জি এর মানে এই জিটা হচ্ছে কি, যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই এম হচ্ছে কি পৃথিবীর ভর, আর এই আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো কোথাও কি আমার বস্তুর ভর আছে, এখানে বস্তুর ভর আছে কোথাও, কোথাও কিন্তু বস্তুর ভর নাই। অর্থাৎ এইটাই এখানে দেখাইতে বলছে যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। দেখো জি এর মানে তো কোথাও বস্তুর ভর নাই, জি সমান সমান লাস্টে আমরা কী পাই, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার বাই সি, তাই না। তাহলে এখানে তো কোথাও বস্তুর ভর নাই, লাস্টে তো সূত্রটা যেটা পাইলাম সেখানে কিন্তু সব কিছু দেখো, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। তার মানে এখানে কিন্তু কিন্তু বস্তুর ভরের সাথে জি সম্পর্কিত না, এই জন্য বস্তুটা যত বড়ই হোক বা যত ছোটই হোক, যত ভারী হোক বা যত হালকাই হোক, পৃথিবী কিন্তু তারে নিজের দিকে মানে সমান ব্যাগেই টানে, এই জন্য কি জি এর মান ফিক্স 9.81। এটা কিন্তু বস্তু বেশি ভারী না বস্তু হালকা এটার উপরে কিন্তু নির্ভর করে চেঞ্জ হয় না, জি এর মান দেখো সবসময় কি ঠিকই থাকে, 9.81ই থাকে, তাই না। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি, এই যে জি এর মান বা অভিকর্ষ ত্বরণের মান কি বস্তুর ভরের উপর নির্ভরশীল না, বরঞ্চ দেখো বস্তুটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরে আছে সেটার উপর নির্ভর করে, ঠিক আছে। আশা করি একটু বুঝতে পারছো, আমি আরেকবার একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে দেখো এখানে তো আর কিছু বলার নাই, আমরা জানি কি এফ ইজিক্যাল টু, আমরা একটু আগে প্রমাণ করে আসছি কি এফ ইজিক্যাল টু আমরা জানি কি জি ইন্টু প্রথম বস্তুর ভর ইন্টু দ্বিতীয় বস্তুর ভর ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। আবার নিউটনের দ্বিতীয় সূত্র মানে এফ সমান সমান কি এফ ইজিক্যাল টু আমরা এম এ জানি, এটা তো এ কখন হয়, যখন এটা সরলরৈখিক ত্বরণ থাকে, এটা যেহেতু উপরে নিচের বেশি হয়, তার মানে এফ ইজিক্যাল টু জানি কি এম জি লিখতে পারি, জি আর এ কি একই জিনিস তাই না। আচ্ছা, তার মানে এফ ইজিক্যাল টু এম জি লিখতে পারি। তাহলে কী করলাম, এই যে 2 নং সমীকরণে এফ এর এই মানটুক বসাই দিলাম, মানটুক বসানোর পরে দেখো কি এই পাশের ছোটো হাতের এম এই পাশের ছোটো হাতের এম কাটা চলে যায়, ঠিক আছে। তাহলে দিন শেষে আমার থাকতেছে কি, দেখো দিন শেষে জি সমান সমান কি থাকতেছে, জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এটা। তো চলো হচ্ছে আমরা নেক্সট যে প্রমাণটা আছে ওইটা দেখে ফেলি। আচ্ছা, নেক্সট প্রমাণটা দেখার আগে একটা জিনিস দেখে আসি আমরা। তো চলো এখানে দেখি আমাদের রচনামূলক কী কী পড়তে হবে। রচনামূলক আমরা যেগুলো সংক্ষিপ্ত পড়ছি, যে লাস্টের যে প্রমাণটা বললাম বিশেষ করে, যে দেখা হচ্ছে যে হচ্ছে জি এর মান অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে ভরের উপর নির্ভর করে না, এটা রচনামূলক আকারে আসতে পারে। তো ওটাও হচ্ছে তোমরা যেটা সংক্ষিপ্ততে শিখলা ওটা হচ্ছে রচনামূলকের জন্য আসতে পারে, সো ভালোই তো হইলো, শিখে ফেললাম। এরপর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান রাশিমালা প্রকাশ করো, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যে কোনো একটা উচ্চতায় হচ্ছে জি এর মানটা কেমন হয় সেটা হচ্ছে আমরা দেখব। অলরেডি তো আমরা দেখলাম জি এর মান হচ্ছে কি ভরের উপর নির্ভর করে না, বরং হচ্ছে এটা নির্ভর করে ওটা পৃথিবীর কেন্দ্র থেকে কোথায় আছে, তাই না। ভেতরের পৃথিবীর দিকে ভেতরের দিকে আছে না উপরের দিকে আছে নাকি মাঝখানে আছে না কেন্দ্রে আছে সেটার উপরে নির্ভর করবে। তো এটাই বেশি আসে যে পৃথিবী থেকে উপরে থাকলে জি এর মানটা আসলে দেখতে এরকম হয়, জি প্রাইম দিয়ে এখানে বুঝেছি যে পৃথিবীর উপরে যায় জন্য জি প্রাইম দিচ্ছে, জি প্রাইম দিয়ে বুঝেছি জি ইন্টু 1-2 h/r, এইটা যে হয় সেটাই আমার প্রমাণ করে দেখাতে বলতে পারে। আরেকটা আসতে পারে মুক্তিবেগের রাশিমালা, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আজকের ক্লাস আমরা দেখবো না, এটা দেখার আগে আরেকটু কিছু বিষয় আমাদের বুঝতে হবে। তো এটা হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখতেছি না, আমরা হচ্ছে আপাতত শুধু এটাই দেখবো, ঠিক আছে। তো চলো এটা হচ্ছে আমরা দেখে ফেলি। তো খুবই ইজি, আমি আজকে আর বই খাতায় লিখি নাই, আসলে জিনিসগুলো খাতায় লিখলে এরকমই হবে, এই জন্য আর লেখা হয় নাই। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো, তো যেটা বলতেছিলাম যে হচ্ছে আমাদের যে রচনামূলক যেটা ছিল প্রথমটা, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় সমীকরণ বের করতে বলছে। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে আসে, দেখা হচ্ছে আমরা কি করলাম, মনে করলাম এখানে একটা চিত্র দেখি আগে, মনে করো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের ব্যাসার্ধ কত আমরা জানি আর, এবং এটা হচ্ছে কেন্দ্র থেকে মনে করো এটা হচ্ছে সারফেস, ঠিক আছে। এই সারফেস থেকে উপরের দিকে মনে করো একটা বস্তু আছে, এই হচ্ছে একটা বস্তু আছে মনে করো, আর এই পুরো পৃথিবীর ভর হচ্ছে মনে করো বড় হাতের এম, ছোট বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম, ঠিক আছে। বস্তু যেটা এটা কি পৃথিবীর থেকে মনে করো কি এই উচ্চতায় আছে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে কি পরিমাণ উচ্চতায় আছে বলতো, এইখান থেকে হচ্ছে আর এইখান থেকে এইচ, তাহলে আর প্লাস এই উচ্চতায় আছে নিশ্চয়ই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি ভূপৃষ্ঠ থেকে আমরা জানি কি ভূপৃষ্ঠের কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ, একটু আগে আমরা প্রমাণ করে আসলাম যে পৃথিবীর যদি বস্তুটা যদি পৃথিবীর পৃষ্ঠে থাকে তাহলে অভিকর্ষ ত্বরণ জি সমান সমান কি হয়, জি এম বাই আর স্কোয়ার হয়, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবং এখানে যা যা আছে সেটাই আমরা লিখছি, এখানে পৃথিবীর ভর এম, জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, মনে করি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটি বস্তুর আছে, এবং অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে তাহলে এটার উচ্চতা কত হবে, যদি এই উচ্চতায় থাকে তাহলে কেন্দ্র থেকে কত হবে, কেন্দ্র থেকে এখান পর্যন্ত আর পর্যন্ত, আর এখান থেকে হচ্ছে এই স্টার মানে কি আর প্লাস এটা, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ প্লাস হচ্ছে কি এটার উচ্চতা, তাহলে কেন্দ্র থেকে কি এই পরিমাণ দূরে আছে। এবং ওই স্থানে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, এবং ধরে নিলাম এই স্থানে অভিকর্ষ ত্বরণটা কি ধরলাম, জি প্রাইম ধরলাম, যেহেতু ভূপৃষ্ঠের হচ্ছে আমরা জি ধরছি তাহলে এই স্থানটা কি ধরলাম, জি প্রাইম ধরলাম, ঠিক আছে। সুতরাং জি প্রাইম সমান সমান কি হবে, আমরা কি জি এর সূত্র কি জানি, জি এম বাই হচ্ছে কি
ওই যে বস্তুটা হচ্ছে কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে আছে তার স্কোয়ার হয়, তাই না? এই যে সূত্রটা এটাই, জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কেন ছিল? কারণ ওইটা হচ্ছে একদম পৃষ্ঠেই ছিল, অর্থাৎ কেন্দ্র থেকে আর পরিমাণ দূরে ছিল। এখন তো আর পৃষ্ঠে নাই, এখন কি উপরে আছে। তার মানে কী হবে, জি এম ডিভাইডেড বাই কি আর প্লাস এইচ হবে না? দেখো তো কেন্দ্র থেকে এটা কি এই পরিমাণ দূরে আছে না? তাহলে জি প্রাইম সমান সমান কী হবে, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার। এটা হচ্ছে 2 নং সমীকরণ ধরলাম। এখন 2 নং সমীকরণ কী করলাম আমরা, 1 নং সমীকরণ দ্বারা ভাগ করলাম। তাহলে জি প্রাইম বাই জি, ঠিক আছে, ভাগ করতেছি। আর এটা হচ্ছে উপরের পার্ট, আর এটা হচ্ছে কি নিচের পার্ট। এটা এই যে প্রথমটা হচ্ছে উপরের পার্ট কোনটা, এটা জি এম বাই আর প্লাস এ স্কোয়ার। এখানে কি এক লাইনে লিখে ফেলছে। এখন নিচে কোনটা ছিল, নিচে এটা ছিল। আচ্ছা, ভাগ থেকে গুণ গেলে কি জিনিসটা উল্টে যাবে না? তাহলে আর স্কোয়ার উপরে চলে আসবে, জিএম কি নিচে চলে আসবে। যে আর স্কোয়ার উপরে চলে গেলো, জিএম নিচে চলে আসলো। এখন আমরা কি করতে পারি, এই জিএম আর এই জিএম কি করে কাটিয়ে দিতে পারি। তাহলে লাইনটা সমান সমান কি রইলো দেখো তো, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ ছিল না? এখন আমরা কি করলাম, দ্বিপদী বিস্তৃতির সূত্র ফেলার জন্য কি করলাম, এই যে লব এবং হর দুইটারে কি করলাম, আর দ্বারা ভাগ করলাম। এটাই কিন্তু ভাগ করে দেখাইছি। দেখো উপরে লবে কি ছিল, আর স্কোয়ার, আর স্কোয়ারটাও কী করলাম, আর দ্বারা ভাগ করলাম। আর হরে কী ছিল, আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই যে আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটারও কী করলাম আমরা, আর দ্বারা কী করলাম, ভাগ করলাম। ঠিক আছে, লব হর দুইটার আর দ্বারা ভাগ করলাম। তাই এখানে আর স্কোয়ার, আর দিয়ে যদি আর স্কোয়ারে কাটি তাহলে উপরে শুধু একটা আর থাকবে, আর নিচে যদি আমরা কাটাকাটি করে দেখো নিচে কী থাকতেছে দেখো তো, এই আর দিয়ে আর কাটতে কত থাকতেছে 1, আর এই আর দিয়ে এইচ কাটলে কত থাকতেছে, কাটা তো যায় না, তার মানে কি এইচ ডিভাইডেড বাই আর থাকতেছে তার স্কোয়ার। ঠিক আছে, এরকম থাকতেছে না? আচ্ছা, এরকম থাকতেছে। আচ্ছা, একটু ভুল করছি আমি, এখানে লব এবং হরে আর স্কোয়ার দ্বারা ভাগ করা হয়েছে। একটু সরি, আমার মানে মিস হয়ে গেছে আর কি ইনফরমেশনটা, সরি। হ্যাঁ, আর স্কোয়ার দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে এখানেও কি আর স্কোয়ার দ্বারা ভাগ, এখানে আর স্কোয়ার দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার দ্বারা ভাগ করলে কি উপরে 1 থাকবে, আর এখানে কাটাকাটি করলে কি এই যে এটা থাকতেছে, হ্যাঁ, 1 ডিভাইডেড বাই কি এইচ বাই আর। ঠিক আছে, তার হোল স্কোয়ার। এখন এরকম থাকতেছে লাইনটা। এটা যদি আমরা উল্টায় দিই, দেখো এটা 1/, এটা মানে কি, এটা ইনভার্স, এটা হয়ে যাবে না? কোনো জিনিসের 1/, ওটা মানে কি ইনভার্স হয়ে গেল। তাহলে 1/, এখানে কত স্কোয়ার কত আছে, 2 আছে, তার মানে কি এটা উল্টায় গেলে কি হবে, এটা হয়ে যাবে কি 1 প্লাস এইচ ডিভাইডেড আর ইনভার্স 2 হয়ে যাবে। ঠিক আছে, 1/, সামথিং মানে কি ওটার ইনভার্স হয়ে যায়, তাহলে ইনভার্স 2 হয়ে গেল। এখন এটা দ্বিপদী বিস্তৃতির সূত্র পড়ে গেছে। দ্বিপদী বিস্তৃতির সূত্রটা এক্স্যাক্টলি আমার এখন মনে আসতেছে না, বাট আমি খুঁজলাম কোথাও পাইতেছি না। তো দ্বিপদী বিস্তৃতির সূত্র ফেললে কি এখানে এরকম হয়, এটা হচ্ছে দেখো প্রথম হইতেছে মাইনাসের বসে, মাইনাসের পার্টটুক বসে 1 মাইনাস এখানে যা আছে তাই বসাই দিতে হয়, আর এই 2টাই যেটার সাথে চলে আসে আর কি। হ্যাঁ, উপরের পার্টটার সাথে, উপরে যে পাওয়ার আছে ওটা এটার সাথে চলে আসে, তাহলে 2h/r হয়ে যায়। এরপরে আরও এরকম পার্ট থাকে। হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতিতে আরও পার্ট আছে। ওই যে পার্টগুলো থাকে প্রত্যেকটার পাওয়ার এরপরে বাইরে যায়। এটার পাওয়ার কত 1, পরেরটার পাওয়ার স্কোয়ার হয়, পরেরটার পাওয়ার কিউব হয়, পরেরটার পাওয়ার হচ্ছে কি 4 হয়। এখন এগুলো যে লিখলাম না, কেন লিখলাম না, দেখো এখানে একটা কারণ আছে। দেখো লিখে দিচ্ছি, দ্বিপদী বস্তুটির সাহায্যে বিস্তার করে যেহেতু h/r এর মান ক্ষুদ্র। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ কি অনেক বেশি না? পৃথিবীর ব্যাসার্ধ আমরা কত জানি, 6400 কিলোমিটার। আর এইচ মানে কি অল্প একটু উচ্চতায় আছে, মনে করো 2-4-10 কিলোমিটার, 10 কিলোমিটার না, 10 মিটার 20 মিটার উপরে আছে বস্তুটা। কই কিলোমিটার, 6400 কিলোমিটার, আর কই হচ্ছে মনে করো 1 মিটার, 2 মিটার, 5 মিটার, 10 মিটার। তাহলে তুমি যদি 10 মিটারে 64,000 কিলোমিটার ধরে ভাগ করো, ওইটার রেজাল্ট অনেক ছোটো আসবে না? ওইটার যদি তুমি ইনভার্স করো তাহলে রেজাল্ট কি আরও ছোটো চলে আসবে। এই জন্য হইতেছে বাকি যে পার্টটুক আছে ওইটুকু আর লেখা হয় নাই। ঠিক আছে, তুমি একটু সূত্রটা কোথাও দেখে নিও যদি পারো আর কি, না দেখলেও সমস্যা নাই, এইভাবে লিখে দিলে হবে। তাহলে আমরা কী করলাম, ওই যে কম পাওয়ার বেশি পাওয়ার যুক্ত যে ব্যাপারগুলো ছিল ওইটার কেন উপেক্ষা করলাম, কারণ h/r এর মান কি খুব ছোট হবে, কারণ এইচ এর মান মাত্র 2-3 কিলোমিটার বা 2-3 মিটার, আর আর এর মান কি অনেক বেশি, পৃথিবীর ব্যাসার্ধ অনেক বেশি, তাহলে এটার ভাগ করলে আরও ছোটো, ওইটা যদি আমরা যখন ইনভার্স করে আরও ছোটো হয়ে যাবে। তাইলে আমরা কি করতে পারি দেখো, এইবার এখানে এইটা একটু কি যে পাইতেছিলাম জি প্রাইম বাই জি এর মান পাইতেছিলাম না? এখন এখান থেকে কী করলাম, আমার জি প্রাইমের মানটা বের করতে হবে। তাহলে এটা এবার সে ভাগ ছিল, এবার সে কি গুণ হয়ে গেল, এই এটার সাথে জাস্ট গুণ হয়ে গেল, আমাদের কি প্রমাণ মিলে গেল। এই হচ্ছে কাহিনী। তার মানে এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম, উপরোক্ত সমীকরণ 3 থেকে দেখা যাচ্ছে এইচ এর মান বৃদ্ধি করলে হ্রাস পায়, অর্থাৎ জি প্রাইমের মান হ্রাস পায়, অর্থাৎ পৃথিবী থেকে যত আমরা উপর দিকে যাব জি এর মান কি তত কমে যাবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা দেখে ফেলবো।